নমস্কার। আজ আমি ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভাতে লিডার অব দ্য অপোজিশন এ সম্পর্কে আমার কিছু বক্তব্য বা কিছু আলোচনা আমি আজকে উপস্থাপিত করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে অতি সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষের 18th লোকসভা নির্বাচন, এবং সেই 18th লোকসভা নির্বাচনে বিজেপি মোট 240টি আসন লাভ করেছে এবং কংগ্রেস এককভাবে 99 বা 99টি আসন লাভ করেছে। খুব স্বাভাবিকভাবে বিজেপিও যেমন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, তেমনি কংগ্রেস বা এনডিএ জোট যেমন পারেনি, ঠিক তেমনি INDIA বা ইন্ডিয়া জোটও সে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, যদিও বা কংগ্রেস সেখানেতে 99টি আসন লাভ করেছে। এখন এখানে লোকসভাতে লিডার অব দ্য অপোজিশন বা বিরোধী দলনেতা এই যে পদটি, এই পদটি অর্জন করতে গেলে সেই বিরোধী দলকে মোট আসন সংখ্যা অর্থাৎ 543টি যে মোট লোকসভাতে আসনেতে নির্বাচন হয় তার মধ্য থেকে অ্যাটলিস্ট 1/10 বা 1/10 আসনে তাকে জয়লাভ করতে হয়। তার মানে ধরুন নিয়ার অ্যাবাউট 55 সিটসের মতো। এবং এক্ষেত্রে আমরা দেখব যে এর আগে আমরা যদি লক্ষ্য করি সেখানে দেখব যে 2014 সালের যে লোকসভার নির্বাচন হয়েছিল সেখানেতে কংগ্রেস পেয়েছিল 44 সিটস বা 44টি আসন, এবং 2019-এর যে লোকসভা নির্বাচন সেখানেতে 52টি আসন কংগ্রেস লাভ করে। তার ফলে 2014 এবং 2019 এই লোকসভা দুটির ক্ষেত্রে সেখানে ওই লিডার অব দ্য অপোজিশনের যে পোস্ট সেখানে কিন্তু কোনো ব্যক্তি ছিলেন না। সুতরাং এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা বলা যেতে পারে যে সুদীর্ঘদিন পর, বিগত প্রায় 10 বছর পর ভারতীয় পার্লামেন্টে বা ভারতীয় লোকসভাতে সে লিডার অব দ্য অপোজিশনকে এই পোস্টটি পেয়েছে। এখন এই লিডার অব দ্য অপোজিশন এই সম্পর্কে কিছু আলোচনা করার আগে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের যে দলীয় ব্যবস্থা, এটাকে আমরা বলি মাল্টিপার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থা। এখন এখানে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য বা নীতি অনুসারে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভা নির্বাচনের পর যে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, মানে তাকে 270-এর ঊর্ধ্বে তাকে আসন পেতে হয়, 43 সিটস, সেক্ষেত্রে তাকে মিনিমাম 270-এর উপরেতে আসন সংখ্যা পেতে হয়। এখন সেটা এককভাবে কোনো রাজনৈতিক দল পেতে পারে, যেমন এর আগের দুবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছিল, কিন্তু এবারের নির্বাচনেতে বিজেপির আসন সংখ্যা 240 এসে থেমে যায়। তার ফলে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের সাথে তার একটা জোটবদ্ধন করে সেখানে একটা মিলিজুলি সরকার, এটাকেও বলা যেতে পারে, সেখানে এনডিএ গঠন করেছে সরকার, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা বা নেত্রী তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবেতে নির্বাচিত করা হয় বা তাকে নিয়োগ করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং সেই সুবাদে ভারতবর্ষের নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেতে সেখানে কংগ্রেস যেহেতু 99টি আসন পেয়েছে, সেজন্য কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতিক্রমে সেখানে বিরোধী দলের নেতা হিসাবেতে ঘোষণা করা হয়, এবং চূড়ান্ত পরিণতিতে তিনি লোকসভাতে লিডার অব দ্য অপোজিশন এই পদেতে তিনি নিযুক্ত হন। এখন এখানে বলে রাখা ভালো যে ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র, এই গণতন্ত্রে বিরোধী দল আছে ঠিকই,
কিন্তু বিরোধী দল থাকলেও ভারতবর্ষের যে বিরোধী দল এবং তার যে ভূমিকা, এটি ব্রিটেনে বিরোধী দলের মতো নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, অনেকেই জানেন যে ব্রিটেনের যে বিরোধী দল সেটাকে আমরা শ্যাডো ক্যাবিনেট বলি, ছায়া ক্যাবিনেট। শ্যাডো ক্যাবিনেট ব্যাপারটা কি না, সরকারি দল কোনো কারণে যদি পদত্যাগ করে বা সরকারি দল যদি ক্ষমতাচ্যুত হয়, তাহলে বিরোধী দলের যিনি নেতা তিনি পরবর্তীকালেতে তিনি প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হন এবং বিরোধী দলের অন্যান্য যারা সদস্য তাদের মধ্য থেকেই মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হয়ে থাকেন। এবং ব্রিটেনে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা, সেই কারণে ব্রিটেনের বিরোধী রাজনৈতিক দলের যে গুরুত্ব এবং তার যে ক্ষমতা সেটি অপরিসীম এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। সেদিক থেকে বিচার করলে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যদিও বা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম এবং সেটা ওয়েস্টমিনিস্টার মডেল বা ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যকে অনুসরণ করেছি, কিন্তু তৎসত্ত্বেও ভারতবর্ষের যে বিরোধী দল এটি ব্রিটেনের শ্যাডো ক্যাবিনেটের মতো নয়। এবং আমাদের যে ভারতের মূল সংবিধান, সেখানে বিরোধী দলের উল্লেখ থাকলেও সেখানে এই অপোজিশন লিডার এই ব্যাপারটা কিন্তু উল্লেখ ছিল না। এবং এটা সংবিধান কার্যকরী হওয়ার পরবর্তীকালেতে বেশ কয়েক বছর পর, মোস্ট প্রবাবলি 1977 সালেতে এসে বিরোধী দলের যিনি নেতা হবেন তার যে স্যালারি এবং তার অন্যান্য প্রিভিলেজেস বা অ্যালাউন্সেস এই সম্পর্কে সংবিধানেতে উল্লেখ করা হয়েছে। কিন্তু এর বাইরে ভারতীয় সংবিধানেতে কিন্তু খুব ডিটেলস কিছু একটা আলোচনা করা হয়নি। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা এবারের যে 18 লোকসভা নির্বাচন, 18th যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এবারের লোকসভা নির্বাচনটা সত্যিই একটুখানি বিচিত্র মানে এই কারণে বলতে চাইছি যে আগের যে দুটো বিজেপির যে লোকসভা, যেখানেতে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার রাজনৈতিক দল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সুবাদে সেখানে লোকসভাতে শাসক দল তার পছন্দ মতো বিভিন্ন ধরনের বিল উত্থাপন করেছে এবং একক সংখ্যাগরিষ্ঠতার সৌজন্যে বা আনুকূল্যে সে যে কোনো ধরনের বিলকে পাস করিয়ে নিয়েছে। এবারে কিন্তু যেমন বিজেপি সে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাকেও অন্যান্য আরও কিছু রাজনৈতিক দলের উপরেতে নির্ভরশীল থেকে তাদেরকে সাথে নিয়েই সরকার চালাতে হচ্ছে বা হবে। ঠিক অনুরূপভাবেতে এখানে কংগ্রেস দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও এখানে কংগ্রেস দলের যে ক্ষমতা, কংগ্রেস দলের সঙ্গেও অন্য কতকগুলো সহযোগী দল আছে। যেমন মূলত আমরা দেখব যে ভারতবর্ষের যে টিএমসি, আমাদের পশ্চিমবাংলার যে টিএমসি বা তৃণমূল কংগ্রেস, এবং অন্যদিকে তোমার অন্য আরও কিছু দল যেমন সমাজবাদী পার্টি, এই দুটো দল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিরোধী দলের যে সংখ্যাগরিষ্ঠতা সেদিক থেকে কংগ্রেসের পরেতেই কিন্তু এই দুটো রাজনৈতিক দল রয়ে গেছে। সুতরাং বিরোধী দলের নেতা হিসাবেতেও রাহুল গান্ধী কতটা পরিমাণেতে তিনি কার্যকরী ভূমিকা বা সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন, এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে যে তিনি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বা অন্যান্য যে সমস্ত বিরোধী দলেরগুলো রয়েছে তাদের সাথে তিনি কী ধরনের সম্পর্ক বা তিনি কী ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা তাদের সাথে তিনি কীভাবে এতে বোঝাপড়া করে বিরোধী দলের নেতার ভূমিকা পালন করতে পারছেন। এখন এখানে বিরোধী দলের যিনি নেতা পার্লামেন্টে তার ভূমিকা সম্পর্কে একটু বলে নিই, মানে এটা একটুখানি তাত্ত্বিক আলোচনা করা ভালো। অ্যাকচুয়ালি বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা হবেন সংসদীয় গণতন্ত্রে বা ভারতবর্ষের লোকসভার ক্ষেত্রে, তার মূল কাজ হচ্ছে কিন্তু সরকারের যদি কোনো সংবিধান বিরোধী বা জনগণের স্বার্থবিরোধী সরকার যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বা আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল তার সমালোচনা করে এবং সরকারের যে ভুল ত্রুটি সেটা সরকারকে ধরিয়ে দিয়ে বা সরকারের কাছে উল্লেখ করে সরকারকে সংশোধন করার
চেষ্টা করে, সরকারি কাজকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করে। এটি কিন্তু তাত্ত্বিক দিক থেকে প্রধান কাজ। কিন্তু শুধুমাত্র সরকারি দলের সমালোচনা নয়, সেই সমালোচনাটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। এখন সেই সমালোচনা বা সহযোগিতা, তার কোঅপারেশন বা তার যে কনফ্লিক্ট যেটাই ঘটুক না কেন, সেটা কতটা পরিমাণে শাসক দল নেবে কি, গ্রহণ করবে কি করবে না, সেটা কিন্তু নির্ভর করছে যে বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা তিনি এ বিষয়ে কতটা দক্ষ, তিনি বিষয়টাকে কিভাবে উপস্থাপিত করতে পেরেছেন এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তিনি কিভাবে লড়াইয়ের ময়দানে লড়াই করতে পেরেছেন, এটি গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রত্যেকেই জানি যে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের বাইরেও আমাদের ভারতীয় পার্লামেন্টে কতগুলো গুরুত্বপূর্ণ কমিটি আছে, যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো পার্লামেন্টের কাজকর্মগুলো পরিচালনা করে। যেমন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিটির নাম হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি হিসাব রক্ষা কমিটি, এস্টিমেট কমিটি, অর্থাৎ আইব্যয় এস্টিমেট কমিটি বলে একটি কমিটি রয়েছে। এবং এছাড়াও প্রচুর সেভারাল জয়েন্ট পার্লামেন্টারি কমিটিজ আছে এবং তাদের যারা মেম্বার্স, সেই মেম্বার্সরা কিন্তু এককভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস এই কমিটি মেম্বার বা এই সমস্ত পার্লামেন্টারি যে সমস্ত কমিটিসগুলো রয়েছে বা কমিশনসগুলো রয়েছে, সেই কমিটি বা কমিশনসের হেড বা তাদের মেম্বার্স কারা হবে, সেক্ষেত্রে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা বা নেত্রী তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন অতি সাম্প্রতিককালে আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে মধ্যেই সে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিবিআইকে সে বিভিন্ন সময়তে, বা আমরা ইডির নাম শুনেছি, কিংবা যে এই যে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, লোকপাল আছে বা সিইসি আছে, এই সমস্তগুলো যে কিছু স্ট্যাটুটারি বডিজ আছে এবং কিছু পার্লামেন্টারি কমিটিজ আছে বা কমিশনস আছে, সেই পার্লামেন্টারি কমিটিজ বা কমিশনস বা স্ট্যাটুটারি বডিজগুলোর গঠন কিভাবে হবে সেটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এখন থেকে আর এককভাবে নির্ধারণ করতে পারবেন না। সেই কমিটি, কমিশন বা ওই স্ট্যাটুটারি বডিগুলো গঠন করার ক্ষেত্রে এবং তাদের কার্যকলাপ সম্পর্কে সেখানেও কিন্তু বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা বা নেত্রী তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই জায়গাটিতে, এবং সেখানে অনেকেই যেটা আলোচনা করছেন বা অনেকেই যেটা ভাবছেন, বলছেন যে এক্ষেত্রে যিনি সাম্প্রতিককালে বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে নির্বাচিত হলেন, অর্থাৎ রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, এখন তিনি কতটা সাফল্য অর্জন করতে পারবেন বা পারবেন না। এখন এই ধরনের কোনো রাজনীতির ক্ষেত্রে পূর্বের থেকে তো কোনো প্রেডিকশন বা অনুমান ভিত্তিক কোনো বিষয়কে তো উপস্থাপিত করা সম্ভব নয়। তবে আমরা যেটা সাম্প্রতিককালে দেখেছি, যে সাম্প্রতিককালে আমরা রাহুল গান্ধীর সম্পর্কে মাঝে মধ্যেই যেটা শুনতাম, যে কেউ এখন সমালোচনা করতে বলছেন যে উনি একজন পার্ট টাইম পলিটিশিয়ান থেকে এখন তিনি ডাইরেক্টলি তিনি পার্লামেন্টেতে অপোজিশন পার্টির লিডার হয়ে গেলেন। এবং কেউ বলছেন যে তার কাছেতে তিনি রিল্যাক্টেন্ট ছিলেন রাজনীতির বিষয়ে, রিল্যাক্টেন্ট রাহুল থেকে তিনি রিসার্জেন্ট, হঠাৎ করে তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন, বিপ্লবী হয়ে উঠেছেন, হঠাৎ করে জেগে উঠেছেন। এই ধরনের কিছু অপবাদ বা তগমা সাম্প্রতিককালে তার সম্পর্কে ব্যবহৃত হচ্ছে, যেটা বিভিন্ন মিডিয়াতে বা খবরের কাগজ খুললে এই ধরনের কিছু বিকৃত মন্তব্য আমরা লক্ষ্য করে থাকছি। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এটা ঘটনা যে এবারে 18th লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর আগের থেকেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এবং বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল তারা নির্বাচনের আগের থেকেই INDIA বা ইন্ডিয়া জোট বলে একটা জোট গঠন করেছে। এবং সেই জোট গঠনের মূল কথাটাই হচ্ছে যে এতদিন পর্যন্ত শাসক দল সে নিজের ইচ্ছাতে এককভাবে দেশের যে ধরনের আইন প্রণয়ন করেছে বা দেশের শাসন চালিয়েছে, সেই ধরনের চালানোর সুযোগ এবারেতে কিন্তু আর
দেওয়া যাবে না বা দেবে না। বিশেষ করে যেমন আপনারা কিছু কিছু শুনেছেন আর্টিকেল 370 কিংবা এই যে আপনাদের কী বলবো এনআরসি কিংবা ক্যাক কিংবা এই যে ইউনিফর্ম সিভিল কোড, যে সমস্ত বিষয়গুলো খুবই বিতর্কিত বিষয়, এবং এখানেতে বেশ কিছু আইন পাশ হয়ে গেছে এবং বেশ কিছু সংসদেতে বেশ কিছু আইন এখন পাশ হওয়ার মুখে। এখন এই বিলগুলোকে আদৌ আর পাশ করানো যাবে কি যাবে না, সেখানে কিন্তু সংসদে বিরোধী গোষ্ঠী যারা, তারা কিন্তু খুব সহজে বিষয়টিকে ছেড়ে দেবে না। এখন ন্যাচারালি অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে রাহুল গান্ধী উইল হ্যাভ টু লার্ন দ্য আর্ট অফ কোয়ালিশন বিল্ডিং। মানে রাহুল গান্ধী এখনো পর্যন্ত তিনি কিন্তু রাজনীতির ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে রাহুল গান্ধী তিনি ফার্স্ট টাইমে এই সর্বপ্রথম তিনি একটা কনস্টিটিউশনাল যে পজিশন বা কনস্টিটিউশনাল পোস্ট তিনি এটাই প্রথম তিনি হোল্ড করছেন। এর আগে তিনি কিন্তু রাজনীতিতে ছিলেন, সংসদের নির্বাচিত সদস্য ছিলেন, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল পোস্টকে কিন্তু তিনি হোল্ড করেননি। সুতরাং এই যে এখন যে তিনি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল পোস্টকে হোল্ড করছেন, এর পরবর্তীকালে কিন্তু সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। কারণ অ্যাকচুয়ালি তিনি তো শুধুমাত্র অপোজিশন লিডার, মানে তিনি কংগ্রেস দলের থেকে তিনি সিলেক্টেড হলেও বা তিনি নির্বাচিত হলেও তিনি কিন্তু শুধুমাত্র এখন আর কংগ্রেসের মুখপাত্র নন, তিনি অপোজিশন যে লিডার, সেই পার্লামেন্টের অপোজিশন লিডার। নাও হি ইজ দ্য ভয়েস অফ দ্য অপোজিশন পার্টিজ। ভারতবর্ষের যতগুলো অপোজিশন পার্টি রয়েছে তাদের মুখপাত্র বা তাদের ভয়েস হয়ে তিনি কাজকর্ম করে যাবেন। এখন দেখার যে আমাদের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যকে মেনে বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা রাহুল গান্ধী, তিনি আগামী দিনে সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে, এবং তিনি প্রায়ই একটা কথা বলছেন যে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন নাও ইজ ইন ডেঞ্জার, এবং এর আগে বিজেপি নাকি তিনি সে কনস্টিটিউশনকে ভায়োলেট করেছে। এখন দেখা যাক, এটা নিয়ে বিতর্ক আছে। তিনি বলছেন যে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। এখন এই যে সমস্ত বিতর্কিত বিষয়গুলি, এখন সেখানে কনস্টিটিউশনাল সত্যি যদি ভায়োলেশনসের কোনো বিষয় ঘটে থাকে বা ডেমোক্রেসির উপরেতে কোনো বড় ধরনের আঘাত আসে, সেখানে বিরোধী রাজনৈতিক দল তিনি কিভাবে সিদ্ধান্ত নেবেন এবং তিনি কিভাবে তিনি সরকারি পক্ষকে মোকাবিলা করবেন, এটি আগামী দিনের ইতিহাস বলবে। আমরা অধীর আগ্রহে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বা কনস্টিটিউশনকে নিয়ে যারা চর্চা করি, আমরা অধীর আগ্রহে সেদিকেতে তাকিয়ে থাকব। শুধু এটুকুই আজকে বলার ছিল। বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবেতে তিনি অধিকতর সক্রিয় হবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এবং ভারতীয় গণতন্ত্রের যে সংসদীয় গণতন্ত্রের যে ঐতিহ্য সেটি ভারতবর্ষতে বজায় থাকবে, এই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।